চলুন আজ আমরা একটু ভেঙে দেখি বাংলাদেশের একজন বেতনভুক্ত ব্যক্তির আয়কর গণনার পুরো প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এই যে ডকুমেন্টটা দেখছেন, প্রথম দেখায় মনে হতে পারে যেটা অনেক সংখ্যা আর জটিল সব হিসাবের একটা পাতা, কিন্তু একদম চিন্তা করবেন না। আমরা একসাথে এই সংখ্যার জট খুলে দেখব এর ভেতরের গল্পটা আসলে কতটা সহজ। তো এই পুরো হিসাবটা সহজে বোঝার জন্য আমরা এই ৬টা ধাপে এগোব। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম কাজটাই হলো এই যে জটিল দেখতে ডকুমেন্টটা, এটাকে এমনভাবে ভেঙে ফেলা যেন এর প্রত্যেকটা সংখ্যা, প্রত্যেকটা হিসাব আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক। যে কোনো ট্যাক্স ক্যালকুলেশনের একদম প্রথম ধাপ, মানে ভিত্তিটাই হলো মোট আয় কত সেটা বের করা। এখান থেকেই আমাদের আসল হিসাবটা শুরু হবে। এই ডকুমেন্টের একদম ওপরের দিকে যদি তাকানো যায়, তাহলে দেখা যাবে এখানে বেতনের বিভিন্ন অংশ, যেমন ধরুন বেসিক স্যালারি, ফেস্টিভ্যাল বোনাস বা অন্যান্য যা যা সুবিধা আছে, সব সুন্দর করে লিস্ট করা আছে। তো আগের স্লাইডের ওই সব তথ্যগুলো এক জায়গায় করলে আমরা এই টেবিলটা পাই। এখানে দেখুন মূল বেতন, বোনাস আর অন্যান্য সব ভাতা মিলে মোট প্রাপ্তি দাঁড়াচ্ছে 46,50,000 টাকা। এটাই হলো মোট আয়, যেখান থেকে আমাদের ক্যালকুলেশনটা এবার এগোবে। আচ্ছা, একটা জরুরি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। এই যে মোট আয়, এর পুরোটার উপরে কিন্তু ট্যাক্স বসে না। আইন অনুযায়ী এর একটা অংশ ট্যাক্সের বাইরে থাকে। তাহলে করযোগ্য আয় বা ট্যাক্সেবল ইনকাম জিনিসটা কি? সোজা কথায়, মোট আয় থেকে আইন অনুযায়ী যা যা ছাড় পাওয়া যায় সেগুলো বাদ দেওয়ার পর যে টাকার উপর ট্যাক্স হিসাব করা হয় সেটাই হলো করযোগ্য আয়। তো প্রশ্ন হলো, এই যে ছাড়ের পরিমাণটা, এটা কিভাবে ঠিক করা হয়? দেখুন, এখানে দুটো শর্ত আছে। একটা হলো মোট বেতনের ৩ ভাগের ১ ভাগ, আর অন্যটা হলো সরকার নির্ধারিত একটা সর্বোচ্চ অ্যামাউন্ট। নিয়মটা খুব সহজ। এই দুটোর মধ্যে যেটা কম হবে সেই পরিমাণ টাকায় করমুক্ত হিসেবে ধরা হবে। আমাদের এই হিসাবে ৫ লক্ষ টাকাই কম, তাই এটাই ছাড়। ব্যাস, এবার শুধু একটা ছোট্ট বিয়োগ। মোট প্রাপ্তি 46,50,000 টাকা থেকে ওই করমুক্ত ৫ লক্ষ টাকা বাদ দিলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের চূড়ান্ত করযোগ্য আয় 41,50,000 টাকা। তো করযোগ্য আয় তো বের হয়ে গেল, কিন্তু কাজ এখনও শেষ হয়নি। ফাইনাল ট্যাক্স ক্যালকুলেট করার আগে আরও একটা খুব ইন্টারেস্টিং ধাপ আছে। সেটা হলো ইনভেস্টমেন্ট রিবেট। এটা হলো সরকারের একটা দারুণ ব্যবস্থা। নির্দিষ্ট কিছু জায়গায় ইনভেস্ট করলে সরকার তার পুরস্কার হিসেবে ট্যাক্সের পরিমাণটা আরও কিছুটা কমিয়ে দেয়। এই রিবেটটা কিভাবে ক্যালকুলেট করা হয় তার উৎস হলো এই ডকুমেন্টটা। এখানে পরিষ্কারভাবে বলা আছে কোন কোন খাতে বিনিয়োগ করলে এই ট্যাক্স ছাড়ের সুবিধাটা পাওয়া যাবে। যেমন ধরুন সরকারি সঞ্চয়পত্র বা প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখা। এই ক্ষেত্রে যদি দেখি তাহলে উনি বেশ কয়েকটা জায়গায় বিনিয়োগ করেছেন, যেমন আরপিএফ বা রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, সেভিংস সার্টিফিকেট কিনেছেন, এরকম আরও কিছু খাতে। সব মিলিয়ে তার মোট বিনিয়োগ দাঁড়াচ্ছে 10,26,000 টাকা। কিন্তু প্রশ্ন হলো, সরকার কেন এই ছাড়টা দেয়? আসলে এর পেছনের আইডিয়াটা হলো দেশের মানুষকে সঞ্চয় আর দীর্ঘমেয়াদী বিনিয়োগে উৎসাহ দেওয়া। এতে ব্যক্তির যেমন লাভ, দেশের অর্থনীতিরও তেমন লাভ হয়। এই রিবেট ক্যালকুলেশনের নিয়মটা কিন্তু বেশ মজার। এটা সরাসরি কোনো একটা সংখ্যার ওপর নির্ভর করে না, বরং ৩টা আলাদা হিসাব করা হয়। মোট আয়ের ৩%, মোট বিনিয়োগের 15% আর একটা সর্বোচ্চ সীমা। এই ৩টার মধ্যে যেটা সবচেয়ে কম হবে সেটাই হবে ফাইনাল রিবেট। আমাদের এই হিসাবে অঙ্কটা দাঁড়াচ্ছে 1,24,500 টাকা। আচ্ছা, তাহলে আমাদের হাতে এখন সব প্রয়োজনীয় সংখ্যা চলে এসেছে। এবার আমরা ফাইনাল ট্যাক্স কত দিতে হবে সেটা বের করার জন্য একদম তৈরি। এই স্লাইডটা কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে একটা প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেম কিভাবে কাজ করে। খেয়াল করে দেখুন, আয়ের প্রথম একটা অংশ কিন্তু একদম ট্যাক্স ফ্রি। এরপর আয় যত বাড়ছে, ট্যাক্সের হারও কিন্তু ধাপে ধাপে বাড়ছে। মানে যার আয় বেশি তাকে বেশি হারে ট্যাক্স দিতে হয়। তো সব স্ল্যাবের ট্যাক্স একসাথে যোগ করলে মোট গ্রোস ট্যাক্স দাঁড়াচ্ছে 7,95,000 টাকা। এই হলো আমাদের ফাইনাল ক্যালকুলেশন। দেখুন, প্রথমে গ্রস ট্যাক্স থেকে আমরা একটু আগে যে রিবেটটা বের করলাম সেটা বাদ দেয়া হলো।
এতে আমরা পেলাম নিট ট্যাক্স। এরপর এর সাথে যোগ হচ্ছে সারচার্জ। এই সারচার্জটা সবার জন্য নয়, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে, যেমন ধরুন অনেক বেশি সম্পদ থাকলে মূল করের ওপরে এই অতিরিক্ত করটা দিতে হয়। সব যোগবিয়োগের পর চূড়ান্ত প্রদেয় করের পরিমাণটা আমাদের সামনে। তবে গল্পটা কিন্তু ঠিক এখানে শেষ নয়। শেষ ধাপে এসে এই মোট প্রদেয় কর থেকে যদি আগে থেকে কোনো ট্যাক্স, যেমন অ্যাডভান্স ট্যাক্স দেয়া হয়ে থাকে, সেটা বাদ দেয়া হয়। তারপরেই বেরিয়ে আসে যে ঠিক কত টাকা বকেয়া আছে বা হয়তো ফেরত পাওয়া যাবে। তো এত সব হিসাব নিকাশের পর এই পুরো ব্যাপারটা থেকে আমরা আসলে কি শিখতে পারি? এই যে পুরো ক্যালকুলেশনটা আমরা দেখলাম, এটা আমাদের ট্যাক্স সিস্টেমের কয়েকটা মূল আইডিয়াকে সামনে নিয়ে আসে। যেমন প্রথমে সব আয়কে এক জায়গায় আনা হয়, তারপর আইন অনুযায়ী কিছু ছাড় দেওয়া হয়, ভালো বিনিয়োগ করলে তার জন্য পুরস্কার বা রিবেট দেওয়া হয়, আর আয়ের ওপর ভিত্তি করে ট্যাক্সের হার ঠিক হয়। শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। একটা দেশের ট্যাক্স সিস্টেমের এই যে জটিল গঠন, যেখানে একদিকে যেমন কর নেওয়া হচ্ছে, আবার অন্যদিকে সঞ্চয়ের মতো ভালো অভ্যাসকে পুরস্কৃত করা হচ্ছে, এটা কি সেই সমাজের ভ্যালুজ বা অগ্রাধিকারগুলো নিয়ে আমাদের কিছু বলে? ব্যাপারটা কিন্তু ভেবে দেখ